বাংলাদেশের রাজনীতি কেন পরিবর্তন হয় না? কারণ এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা? এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ীরা, এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। নির্বাচন আসলে যদি আমরা মানুষকে বেচাকেনার পণ্যে পরিণত করি, তাহলে কখনোই একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা সম্ভব নয়। রাজনীতি হয়ে গেছে ইনভেস্টমেন্ট, এবং রাজনীতির রিটার্ন পাওয়ার জন্য মানুষ তার ক্ষমতাকে ব্যবহার করেছে। মনীষা চক্রবর্তী, আপনার কাছে ফিরতে চাই। 2018 সালে সিটি কর্পোরেশন ইলেকশন দিয়ে আপনি আলোচনায় আসেন। বেশ করে শ্রমজীবীদের অর্থায়নে মাটির ব্যাংকের মাধ্যমে সেটি এবারও চালু আছে। কি মনে হয় আপনি জনপ্রতিনিধির জায়গায় যেতে পারবেন? কারণ শ্রমজীবীদের কথা বলতে হলে একটা প্ল্যাটফর্ম করে বলার একটা জায়গা লাগে, সেই জায়গাটিকে আপনি তৈরি করতে পারবেন, বা সেই জায়গায় তৈরি হবার মতো লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে আসলে বাংলাদেশের যে প্ল্যাটফর্মগুলির কারণে আজকে বাংলাদেশ এই জায়গায় আছে বা বরিশাল এই জায়গায় আছে, সেটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখব যে বরিশাল কিন্তু দরিদ্রতম বিভাগের মধ্যে আছে। এবং সেই জায়গাটিতে আসলে যারা এতদিন ক্ষমতায় ছিলেন, তাদের প্রত্যেককেই তো কিছু না কিছু দায় বহন করতে হবে। আর আজকে কোন ধরনের রাজনীতি এখানে দরকার যেটা বাংলাদেশকে বদলাতে পারে, সেইটা যদি আমরা বিবেচনা করতে যাই, তাহলে আসলে অবশ্যই আমরা জুলাইয়ে কি দেখেছি সেইটা আমাদের বিবেচনা করা দরকার। আমরা দেখেছি যে জুলাইয়ে মানুষ বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। মানুষ বলেছে যে চাকরি পেতে গেলে যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা। শ্রমিক যে মজুরি পাচ্ছে না, তার বৈষম্যের বিরুদ্ধে আমরা। যারা নিহত হয়েছে জুলাইয়ে, তার মধ্যে ছাত্রের সংখ্যা কিন্তু 400-র বেশি না। বাকিরা কারা? বাকিরা তো এই শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ। ফলে তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান হয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমরা মনে করি সেই শ্রমজীবী মানুষের কথাটা অবশ্যই প্রতিফলিত হওয়া দরকার, এবং সেটার মধ্য থেকে বাংলাদেশে পরিবর্তন আসা সম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলেছেন মাটির ব্যাংকের বিষয়ে। দেখেন, বাংলাদেশের রাজনীতি কেন পরিবর্তন হয় না? কারণ এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা? এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ীরা, এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এই দেশের রাজনীতিতে যে এত টাকার ছড়াছড়ি, আজকেও আমি দেখলাম যে এক জায়গায় একজন প্রার্থী টাকা বিলাতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন। তো এই যে এই ধরনের ঘটনা যে ঘটে, অর্থাৎ নির্বাচন আসলে মানুষের রাজনৈতিক চেতনাকে উন্নত করে ইশতেহার দিয়ে রাজনৈতিক দলগুলোর কথা ছিল যে আমরা এইটা করব, এইটা আমাদের ম্যান্ডেট, তোমরা আমাদের ম্যান্ডেট পড়ো, বিচার বিশ্লেষণ করো, আমাদেরকে ভোট দাও। কিন্তু সেইটা না করে কি হচ্ছে, টাকার বিকাশ নাম্বার নেওয়ার মতো ঘটনা এনআইডি কার্ডের সাথে, সেটাও কিন্তু ঘটছে। ফলে আমরা মনে করি যে আমরা যতই নীতি নৈতিকতার কথা বলি না কেন, এটা যদি আমাদের কাজে প্রতিফলিত না হয়, নির্বাচন আসলে যদি আমরা মানুষকে বেচাকেনার পণ্যে পরিণত করি, তাহলে কখনোই একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা সম্ভব নয়, এবং কখনোই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনা সম্ভব নয়। আমরা যেটা করেছি, মাটির ব্যাংক, অবশ্যই এটা একটা প্রতীকী বিষয়। আমরা মনে করি যে এটা জনগণের অর্থায়নেই তো মানুষ নির্বাচন করবে। আপনার কাজে যদি আপনি কাউকে ঢাকায় পাঠান, আপনি আপনার কর্মচারীকে পাঠাচ্ছেন কাজ করতে, তাহলে তো অবশ্যই আপনি তাকে সহযোগিতা করবেন যাতে সে সেই জায়গাটায় যেতে পারে। কিন্তু বিষয়টা হয়ে গেছে উল্টো। রাজনীতি হয়ে গেছে ইনভেস্টমেন্ট, এবং রাজনীতির রিটার্ন পাওয়ার জন্য মানুষ তার ক্ষমতাকে ব্যবহার করেছে। আমরা দীর্ঘদিন দেখেছি ক্ষমতায় এসে পাটকল বন্ধ করে দেওয়ার মতো ঘটনা এই দেশে ঘটে, যেখানে কৃষিভিত্তিক শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান একটা সম্ভাবনার জায়গা হতে পারতো। আমরা যারা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলছি, আমাদের হাত থেকে কি হয়েছে সেটাও বিবেচনা করা দরকার। আবার আমরা যখন শহীদদেরকে স্মরণ করব, তখন অবশ্যই আমাদের 71-এর শহীদদেরকেও স্মরণ করা দরকার, 24-এর শহীদদেরকেও স্মরণ করা দরকার। নিশ্চয়ই তাদের উপরে, তাদের কারণে যে প্ল্যাটফর্মটা এখন তৈরি হয়েছে, সেটাকে নিশ্চয়ই যারাই ক্ষমতা আসুক না কেন, তাদের অতীতটা যেন মনে রেখে তাদের জন্য হয়ে কাজ করে। নিশ্চয়ই